তো কিছুদিন আগে আমরা একটা ভিডিও পাবলিশ করি। ভিডিওতে একটা ট্রাবল শুটিং করার চেষ্টা করা হয় একটা পিসিতে। ওই পিসির ইস্যু ছিল যে ওই পিসিতে পাওয়ার বাটন চাপ দিলে পিসিটা অন হতো না। আর আরেকটা ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে পাওয়ার বাটনটা চাপ দিলে একবার খালি ফ্যানের এলইডিগুলো জ্বলে উঠতো, ফ্যানটা একটু ঘোরার চেষ্টা করতো, ঘুরে বন্ধ হয়ে যেত। যদি পিএসইউটা চেঞ্জ করা হয় তখন দেখা যেত যে পিসিটা বারবার পাওয়ার অন করার চেষ্টা করতো, কিন্তু ক্লিক সাউন্ড করে পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ড কোনো একটা কিছু মেকানিজমের সেফটি থেকে জিনিসটা বন্ধ হয়ে যেত। তো আমরা নানান রকম ট্রাবল শুটিং করার পরে আমরা এই সিদ্ধান্ততে আসি যে মাদারবোর্ডটা ডেড। আমাদের ওই সিস্টেমে মাদারবোর্ড ছিল আসুস স্ট্রিক্স B550A। তো আমরা ভেবেছিলাম যে এটা একটা কোথাও একটা শর্ট আছে, ব্যাপারটা আসলে আরো কমপ্লেক্স। তো এই মাদারবোর্ডটা আমরা একসময় ভাবছিলাম এটা রিপেয়ার করা পসিবল হবে কিনা। তো আমরা এই মাদারবোর্ডটা নিয়ে যাই শাওন ভাইয়ের কাছে। তো এই মাদারবোর্ডের যে টেকনিক্যাল চ্যালেঞ্জেসগুলো উনি ফেস করেছেন রিপেয়ার করার পথে, সেগুলো নিয়ে উনি এখন আপনাদের সাথে বিস্তারিত কথা বলবেন। চলে যাচ্ছি শাওন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমি টেকমার্ট থেকে কায়সার আহমেদ শাওন বলছি। ইফাত ভাই আমাকে স্ট্রিক্সের এই B550A বোর্ডটি দিয়েছিলেন। তো অ্যাজ ফার অ্যাজ আই নো উনি এটি ভালো করেই ট্রাবলশুট করেছেন। তো উনি জানিয়েছেন যে মাদারবোর্ডটি মেবি শর্ট হয়েছে, অর্থাৎ এই মাদারবোর্ডের প্রবলেম ছিল পাওয়ার অন প্রেস করার পর সিপিইউ কুলার জাস্ট একবার স্পিন করে এরপরে আর মুভ করছিল না। তো ফাইনালি আমরা এটি ডিপলি ডায়াগনোসিস করেছি। ডায়াগনোসিস করার পরে আমরা দেখলাম এই যে মাদারবোর্ডের যে সুপার আইও, এটা হচ্ছে সুপার আইও কন্ট্রোলার। এই চিপটিতে কিছু কমপ্লিকেশনস ছিল, যেহেতু এগুলো মাইক্রো কন্ট্রোলার সিস্টেম, মাল্টিপল ফাংশনাল চিপ। তো যে কোনো একটা সেক্টর হয়তো প্রবলেম হয়ে গেলে তখন ওইটা আর কাজ করে না, যার ধরুন আমাদের এগুলো চেঞ্জ করা লাগে। ফাইনালি আমরা এই সুপার আইও চিপটি আমরা চেঞ্জ করি। চেঞ্জ করার পরে আমাদের পাওয়ার চলে আসে। নর্মালি আমাদের কাজের অভিজ্ঞতা থেকে যেটি হয়, পাওয়ার ইস্যুর যেই বোর্ডগুলো হয়ে থাকে সেই বোর্ডগুলো পাওয়ার চলে আসার পরে বাদ বাকি সব ঠিক থাকে, আমরা আবার আগের মতোই সচল অবস্থায় পেয়ে যাই। কিন্তু এই বোর্ডের বেলা যেটি আমরা ফেস করেছি, আসলে মাল্টিপল কমপ্লিকেশন আমরা ফেস করেছি এটার মধ্যে। এই সুপার আইও চিপ চেঞ্জ করার পরে আমরা দেখলাম যে আমাদের বোর্ডে পাওয়ার এসেছে ঠিক আছে, কিন্তু কোনো ডিসপ্লে আমরা পাচ্ছি না। এবং এইখানে যে ডিবাগ এলইডিগুলো আছে, এখানে অনলি ডির্যামের এলইডিতে জ্বলেছিল। তো আমরা আরও ডায়াগনোসিস করে আমরা জানলাম যে আসলে এখানে আমাদের যে এই ফিউশন কন্ট্রোলার হাব, এই চিপসেট যেটি আছে এএমডির, চিপসেটের কিছু রিকোয়ারমেন্টস ভোল্টেজ মিসিং আছে, অর্থাৎ পাওয়ার আসার আগে এবং পাওয়ার আসার পরে কিছু সিগন্যালস এবং ভোল্টেজ রিকোয়ারমেন্টস থেকে থাকে। আমরা যেটি ফেস করেছি, এই মাদারবোর্ডের পাওয়ার আসার পরে আমরা দেখলাম যে এই এফসিপিআই চিপসেট যেটি আছে এএমডির, এই চিপসেটের মধ্যে বেশ কিছু রিকোয়ারমেন্ট সাপ্লাইস মিসিং ছিল, যেগুলো আমরা পরবর্তীতে অনেক সময় নিয়ে আমাদেরকে বের করতে হয়েছে, যেহেতু এই মাদারবোর্ডের এক্স্যাক্ট সেম মডেলের বোর্ড ভিউ বা স্কিমেটিক ডায়াগ্রাম পাওয়া যায় না। এই ধরনের কাজ করার জন্য আমাদের বোর্ড ভিউ এবং স্কিমেটিক ডায়াগ্রামের প্রয়োজন হয়ে থাকে। তো এই যে এই স্পেসিফিক মডেলের আমরা অ্যাকচুয়াল বোর্ড ভিউ অথবা স্কিমেটিক আমরা পাইনি। আমরা সিমিলার আরেকটি মডেলের স্কিমেটিক ডায়াগ্রাম ইউজ করে আমরা এটি কাজ করেছি। তো সেকেন্ডলি আমরা যখন এটিকে আমরা আইডেন্টিফাই করলাম যে এখানে এই যে একটা বাক কনভার্টার আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে এই ছোট আইসিটি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে আপনার সিপিইউ ভিডিডি একটি সাপ্লাই এখান থেকে রিলিজ হয়, যেটি আমাদের এখানে রিকোয়ারমেন্টস অনুযায়ী কিছুটা কম ছিল। অর্থাৎ এখান থেকে 1.8 ভোল্টেজ আমাদের রিকোয়ারমেন্টস ছিল, যেখান থেকে আমরা 1.63 ভোল্টেজ আমরা পেয়েছি। তো আমাদের কাছে এটি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি, যার দরুন আমরা এই আইসিটি চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে নাটকীয়ভাবে আমরা দেখতে পারলাম যে আরও একটি সক্রিয় বা ভালো আইসি লাগানোর পরও সেটি থেকেও আমরা একই ভোল্টেজ পাচ্ছি। তো আমরা সিমিলার ভোল্টেজ পাওয়ার পরে আমরা তখন ধরে নিলাম যে এখানে অন্য কোথাও হয়তো প্রবলেম আছে। তবে মাদারবোর্ডটি আসলে এই জায়গার সমস্যাটা আমাদের সমাধান করার পরে যদি এটা ঠিক হয় কিনা এটা আমরা দেখার জন্য আমরা এক্সট্রা একটি থার্ড পার্টির আমরা বাক কনভার্টারের মডিউল আমরা ইউজ করেছি, যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাবেন। তো সেটি দিয়ে আমরা পরে দেখলাম যে মাদারবোর্ড সচল হয়েছে ফাইনালি। তো এভাবে তো আসলে আমাদের ক্লায়েন্ট হয়তো ইউজ করতে চাইবে না, বা আমরা এভাবে ইউজ করলে ডিউরেবিলিটি পাবো না, যার কারণে আমরা চেয়েছি যে ওইএম যেভাবে এটা কোম্পানি যেভাবে বিল করেছে ঠিক এক্স্যাক্ট সেমভাবে আমাদেরকে কাজটা করতে হবে। তো লং টাইম সময় নিলাম, আমাকে প্রায় 4-5 ঘন্টা টানা কাজ করতে হয়েছে। তো আমরা এখন আপনাদেরকে সরাসরি আমাদের বোর্ড ভিউতে নিয়ে যাই। আমাদের এই মাদারবোর্ডের মডেল হচ্ছে B550A গেমিং, কিন্তু আমরা সিমিলার একটি মডেল যেটি হচ্ছে B550F গেমিং এর আমরা একটি বোর্ড ভিউ পেয়েছি, যেটির সাহায্যে আমরা এই কাজটা করেছি। দেখতে পাচ্ছি আমাদের বোর্ড ভিউ এটি। তো এটির সাহায্যে আমরা এই মাদারবোর্ডের কাজটি করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে বাক কনভার্টারটি আছে, এই বাক কনভার্টারটি থেকে মূলত সিপিইউ ভিডিডি একটি সাপ্লাই পেয়ে থাকি,
তো এখান থেকে 1.8 স্ট্যান্ড বাই একটি সাপ্লাই পাওয়া যায়। তো যখন আমরা পাওয়ার অন করি তখন দেখা যাচ্ছে যে এইখান থেকে 1.8 সাপ্লাইটি ড্রপ হয়ে 1.63 ভোল্টেজ আমরা পেয়েছি, যেটি আসলে তুলনামূলকভাবে কিছুটা কম ছিল, যার দরুন আমাদের মাদারবোর্ডের ফাংশনালিটি ঠিকভাবে হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা এই আইসিটিকে আমরা চেঞ্জ করি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই আইসিটি চেঞ্জ করার পরেও আমরা দেখলাম যে কোনো প্রকার পরিবর্তন হয়নি, অর্থাৎ 1.8 ভোল্টের জায়গায় আমরা 1.63 পেয়েছি। এটি আপনারা আমাদের সংযুক্ত ভিডিওতে দেখতে পাবেন। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে বোর্ডটি আসলে চিপসেটটি এখনো ভালো আছে কিনা, এই যে আমরা যে চিপসেটের কথা বলেছিলাম এফসিপিএইচ, তো এই চিপসেটটি ভালো আছে কিনা এটা কনফার্ম করার জন্য আমরা এখান থেকে এই আইসির যে রিকোয়ারমেন্ট ভোল্টেজ দরকার সেটি আমরা অ্যাডিশনাল থার্ড পার্টি থেকে একটি বাক কনভার্টার মডিউল ইউজ করে আমরা 1.8 সাপ্লাই এখানে সংযোগ করি। তারপরে আমরা দেখতে পাই মাদারবোর্ডটি সচল হয়ে যায়। পরবর্তীতে আমাদের ক্লায়েন্টের দাবি ছিল যে মাদারবোর্ডটি আসলে অরিজিনালি ওইএম যেভাবে এটাকে বিল্ড করেছে ঠিক সেভাবে অ্যাজ ইট ইজ আমরা এটা সলভ করে দিতে পারবো কিনা। তো সেই প্রেক্ষিতে আমরা আরও কাজ করি। পরবর্তীতে আমরা যখন কাজ করতে যাই তখন আমরা দেখতে পাই যে আমাদের এখানে একটি এই যে আমরা আইসি একটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আপনার ড্যাক আইসি, অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আইসি। এখানে কারেন্ট সেন্সেরও ব্যাপার থাকে। তো এই আইসিটি আসলে কালপ্রিট ছিল, যেটি আসলে আমাদের এইখানে যে আমাদের আগের বাক কনভার্টার যে আইসিটি ছিল এখান থেকে যে আমরা 1.8 ভোল্টের জায়গায় আমরা 1.63 পাচ্ছিলাম, সেই কম পাওয়ার রিজনটা ছিল আসলে অ্যাকচুয়াল এই আইসিটি হচ্ছে কনজিউম করছিল, যার দরুন আমরা ওখানে রিকোয়ারমেন্ট ভোল্টেজ পাচ্ছিলাম না। তো আমরা এটিও চেঞ্জ করে দিই। ফাইনালি আমরা অরিজিনালি যেভাবে মাদারবোর্ডটি কোম্পানি বিল করেছে আমরা ওইভাবেই এটিকে ফিক্স করতে সক্ষম। ফাইনালি আমরা ক্যালকুলেট করে দেখেছি টোটাল 3টি চিপ অর্থাৎ আইসি আমাদের এখানে ড্যামেজ হয়েছে, যেগুলো রিপ্লেসমেন্ট করার পরে আমাদের মাদারবোর্ডটি সচল হয়েছে। তো আমরা প্রথমে যদি যাই তো সবার আগে হচ্ছে সুপার আইও কন্ট্রোলার, এটি আপনারা দেখতে পাচ্ছেন। সেকেন্ড যেই আইসিটি সেটি হচ্ছে আমাদের এই বাক কনভার্টার আইসিটি। তারপরে যেটি হয়েছে আমাদের এই হিটসিংয়ের নিচে আমরা ফাইনালি আমরা এই মাদারবোর্ডের টোটাল 3টি চিপ অর্থাৎ আইসি আমরা চেঞ্জ করেছি। এর ভিতরে সুপার আইও কন্ট্রোলার ছিল এবং পিডাব্লিউএম বাক কনভার্টার ছিল এবং একটি ড্যাক ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আমরা আইসি চেঞ্জ করেছি, যার দরুন আমাদের মাদারবোর্ডটি সাকসেসফুলি রিপেয়ার হয়েছে। আমাদের ভাইয়ের একটা দারুণ জিপি আছে 6700 XT নাইট্রো প্লাস সাফায়ারের। পাওয়ার কি অন করলাম না অফ করলাম? অন আই গেস পাওয়ার আসছে। তো আমরা এখানে পাওয়ার বাটনটা শর্ট করে দিয়ে স্টার্ট করে দিলাম। দেখি এখানে এটা ক্যামেরাটা নিয়ে আসলে দেখতে পাবো যে এই ডিবাগ এলইডিগুলো এখন সাইক্লিং শুরু করেছে। গ্রিন আসা মানে হচ্ছে আমাদের সিস্টেম বুট হয়ে গিয়েছে। যে অ্যাজ ইউ ক্যান সি উই হ্যাভ ডিসপ্লে ফার্স্ট চান্সে বুট হয়ে গেল। খুব ফাস্ট কাজ করে, ইনফ্যাক্ট একদম বায়োস লেটেস্ট বায়োসে এটা আপ টু ডেট করা হয়েছে। বাই দ্য ওয়ে বায়োসটা আপ টু ডেট রাইট নাও। এটা রিসেট হয়েছে, এই জন্য একটু টাইম লাগছে। দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেম সাকসেসফুলি বুট হয়েছে। আমাদের ডেস্কটপ চলে এসেছে। কুইকলি আমরা রিফ্রেশ রেটটা চেঞ্জ। এককালে ওসিসিটি খুব ইজি টু ইউজ ছিল, এখন ওসিসিটি দিনকে দিন একটু কমপ্লেক্সিটি এটার বেড়ে যাচ্ছে। এটার বোধহয় পেইড ট্রায়াল এটসেট্রা ভার্সন যাচ্ছে। এককালে আমরা জাস্ট এটা চালু করতাম আর ক্লিক দিতাম অ্যান্ড দ্যাট উড হ্যাভ বিন এনাফ। বাট এখনকার দিনে এটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। তো লিন প্যাক দিয়ে আমি টেস্ট করব। আমি চাইবো পুরা মেমোরি ই করতে, ফিজিক্যাল অনলি আচ্ছা দিয়ে মেমোরি, আচ্ছা ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল ইউজ হলো সমস্যা নেই। আমি সিপিইউটা টেস্ট করতে পারলে ভালো হতো আসলে। আচ্ছা দিয়ে দিই ভ্যালিডেট স্টেডি এক্সট্রিম দিয়ে দেখতেছি। লোড টাইপ হচ্ছে ভ্যারিয়েবল, থাক। এখন আমি স্টার্ট দিলাম। এখন দেখতে পাচ্ছেন ট্রায়াল ভার্সন হলে আপনাকে প্রত্যেকবার স্টার্ট করার আগে এরকম 10 সেকেন্ডের একটা টাইমার দেখতে হবে। অবভিয়াসলি ডেভেলপারদের সাপোর্ট করা উচিত। আপনাদের যদি ইচ্ছা হয় ইউ ক্যান আই গেস মেক এ ডোনেশন অর সামথিং লাইক দ্যাট। নো এরর্স ডিটেক্টেড। তো আমরা কিছুক্ষণ স্ট্রেস টেস্ট চালাই, 10 মিনিট শুড বি এনাফ। আই থিঙ্ক 10 মিনিটস ইজ আ গুড এনাফ ইন্ডিকেশন ফর দিস। আমরা এটাকে অফ ক্যামেরা অবভিয়াসলি 1 ঘন্টার মতো টেস্ট করেছি।
দেখা যাক টেম্পারেচার কেমন ওঠে। এখন পর্যন্ত আমরা 59 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি। ক্লক স্পিড আমরা দেখতে পাচ্ছি 3.8 গিগাহার্জের আশপাশে এটা বাউন্স করতেছে। তো আমরা এখন সিপিইউটা স্ট্রেস করছি। সিপিইউ স্ট্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা যে 3.8 গিগাহার্জ 3.9 গিগাহার্জ এরকম কাছাকাছি এটা বাউন্স করতেছে 3860 মেগাহার্জ অ্যাভারেজে সবকটা করে। 100% লোড অবভিয়াসলি 77.8 ওয়াটস। আমাদের রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে দুটো এসি চলছে। তবে আমার এই কর্নারটা একটা ডেড জোনের মধ্যে পড়ে, আসলে বাতাস আমি এই জায়গায় লাগে না, আমি এখানে এসি রুমের মধ্যে বসে ঘামি, বাট দ্যাটস আ ডিফারেন্ট কেস, ওটা নিয়ে আরেকদিন হয়তো কথা বলা যেতে পারে। 61.2 ডিগ্রি সেলসিয়াস সিপিইউ টেম্পারেচার, এটা অবভিয়াসলি এভাবে রেখে দিলে আরো খুব একটা বাড়বে বলে মনে হয় না, হাইয়েস্ট তো 62-63 ডিগ্রি সেলসিয়াসের মতো যাবে। আমরা কুইকলি টেম্পারেচার গুলো এক পলক দেখে নিই। কোর ভোল্টেজ খুব বেশি না, দেখতে পাচ্ছি 1.038 ভোল্ট এরকমই হওয়া উচিত। এটা ভালো হাই এন্ড B550 মাদারবোর্ডে আসলে ভোল্টেজ এরকমই দেখতে পাওয়া উচিত। একটু সস্তা B550 বোর্ড হলে হয়তো তখন দেখা যেত যে সে ভি করে অনেক ভোল্টেজ পুশ করতেছে। অফ ক্যামেরা এই জিনিসটা আগেও টেস্ট করেছি, আমরা 1 ঘন্টার মতো সিপিইউটাকে স্ট্রেস দিয়ে এই পুরো সিস্টেমটাকে ভেরিফাই করেছি যে সিস্টেমে কোনো ইস্যুস নেই। আমরা মেমোরি সিপিইউ দুটোই স্ট্রেস করে দেখেছি, কোনো প্রকার ইনস্টেবিলিটি দেখতে পাইনি। তো এই সিপিইউটা এখন অ্যাসেম্বল করা হয়ে গেলেই আমরা ক্লায়েন্টকে ফিরিয়ে দিতে পারবো। তো এটা আমাদের জন্য আরেকটা সাকসেস স্টোরি। এই পিসিটা সাকসেসফুলি ট্রাবল শুট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা এখন রানিং। মাদারবোর্ডটা ডেড ছিল, মাদারবোর্ডটা সাকসেসফুলি রিপেয়ার হয়েছে। আপনারা শাওন ভাইয়ের কাছ থেকে আশা করি এটার ডিটেলসের রিপেয়ার হিস্টোরি সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। তো এটার মানে যে ইস্যু ছিল সুপার আইও চিপটাতে ইস্যু ছিল। সুপার আইও চিপটা একটা বাক কনভার্টারে ঠিকমতো ভোল্টেজ দিতে পারছিল না, বাক কনভার্টারটাও আরেক জায়গায় ভোল্টেজ সাপ্লাই করতো যেটা সিপিইউ করে যায়, সেখানেও এটা ইস্যু ছিল। এই 3টা আইসি উনি রিপ্লেস করার পরে অবভিয়াসলি ওনার এক্সপার্টিজ এবং বোর্ড ভিউ স্কেমাটিক্স এই সব কিছুর আইডিয়া ইনডেপথ ছিল বলেই আজকে এই বোর্ডটা রিপেয়ার করা সম্ভব হয়েছে। তো এটা আসলে আমাদের জন্য একটা ইন্সপায়ারিং ব্যাপার, কারণ সাধারণত যেটা হয় যে প্রচুর ওয়েস্ট ক্রিয়েট হয়। আসলে একটা বোর্ড ডেড হয়ে গেলে এটা অল্প দামে বেচে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, বা অনেকে হয়তো পেপার ওয়েট হিসেবে সাজায় রাখেন। আপনাদের জন্য এটা একটা ইন্সপাইরেশন হতে পারে যে বোর্ড যতই ডেড দেখাক না কেন আপাতত হয়তো এটা রিপেয়ার করা সম্ভব হতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ট্রাবল শুটিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।